হাই, আপনি কি ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি তৈরি করতে চান? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকে আমরা ছাদ ঢালাই সম্পর্কে খুঁটিনাটি সব কিছুই কথা বলবো। যদি আপনি আমাদের দেখানো পদ্ধতি অনুযায়ী কাজগুলো করেন, সেক্ষেত্রে আপনার বাড়ির ছাদ 100 বছর কিছুই হবে না ইনশাল্লাহ। আর আপনি যদি আমাদের দেখানো পদ্ধতিগুলো ফলো না করে কাজ করেন, সেক্ষেত্রে হয়তো 20 থেকে 30 বছর পরেই আপনাদের বাড়ির যে ছাদের কংক্রিটগুলো আছে সেগুলো খুলে খুলে নিচে পড়বে, যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যারা ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, ডিজাইন এবং কনসালটেন্সি ছাড়া বাড়ি তৈরি করেন এবং ছাদ ঢালাইয়ের আগে আমাদের সাথে যোগাযোগ করেন, তাদের কাজ ঠিক আছে কিনা এটা দেখার জন্য প্রচুর অনুরোধ করা হয় এবং এমন অনেক সাইট আমরা ভিজিট করেছি। আজকের ভিডিওতে ইঞ্জিনিয়ার ছাড়া বাড়ি তৈরি করলে মিস্ত্রি, কন্ট্রাক্টর এবং বাড়ির মালিকরা যেসব ভুল করে সেগুলো নিয়ে তো কথা বলবোই, সাথে যেসব ভুল ছাদ ঢালাইয়ের সময় কখনোই করা উচিত নয় বা করা যাবেই না, এমন ভুলগুলো নিয়ে আমরা বিস্তারিত পয়েন্ট আকারে কথা বলবো। যারা টাকার অভাবে ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সি বা পরামর্শ নিতে পারেন না, আমি বিশ্বাস করি আমাদের এই চ্যানেলটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। হাই, আমি ইঞ্জিনিয়ার ফেরদৌস খান। আপনারা বাড়ি সংক্রান্ত ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরেকটা কথা, যারা আর্কিটেক্ট এবং সিভিল ইঞ্জিনিয়ার আছেন তাদের জন্য শেষের দিকে একটা সুখবর আছে। ওকে, মূল টপিকে চলে আসি। ছাদ ঢালাইয়ে আমরা যেসব ভুল করি এবং যেসব ভুল কখনোই করা যাবে না, এমন 12টি ভুল নিয়ে আমরা খোলামেলা আলোচনা করব এবং আপনাদেরকে সতর্ক করব। যদি আপনারা মেনে কাজ করতে পারেন তাহলে আপনার বিল্ডিংটি বা বাড়ির ছাদটি অনেক বেশি সিকিউর থাকবে। পয়েন্ট নাম্বার 1, আপনি একজন ভালো মিস্ত্রি বা ভালো কন্ট্রাক্টরকে কাজ দিন এবং কাজের শুরুতেই আপনি দুইটা জিনিস চুক্তি করে নিন ওনার সাথে। এক, আপনি যে ছাদের জন্য ফর্মওয়ার্ক বা শাটারিংটা করবে, এটা ছাদ ঢালাইয়ের পর কমপক্ষে 28 দিন রাখতে হবে। যদি 28 দিন নাও পারে সেক্ষেত্রে যেন 21 দিন কমপক্ষে রাখে। কোনোভাবে 21 দিনের আগে আপনার ওই ফর্মওয়ার্ক বা শাটারিং খোলা যাবে না। এটা খুব ভালোভাবে ওনার সাথে চুক্তি করে নেবেন। এবং 2 নাম্বার যে চুক্তিটা করবেন, এটা আপনার বাড়িতে যতই ঢালাই কাজ হবে সব ঢালাই যেন উনি বালিগুলা চেলে তারপরে ব্যবহার করে। এই দুটো জিনিস আপনি খুব ভালোভাবে ওনার সাথে চুক্তি করবেন, এরপর কাজ দেবেন। প্রয়োজনে যদি আপনার প্রতি স্কোয়ার ফিটে 5-10 টাকা বাড়িয়ে দেওয়া লাগে সেটা আপনি ওনাকে বাড়িয়ে দেবেন, বাট এই দুটা জিনিস আপনি প্রথমেই ইনশিওর করবেন। পয়েন্ট নাম্বার 2, আপনারা ছাদ ঢালাইয়ের আগে ওয়েদার ফোরকাস্টটা খুব ভালোভাবে দেখবেন। যদি বৃষ্টির সম্ভাবনা থাকে চেষ্টা করবেন আপনারা ওই দিনটা পরিবর্তন করে অন্য একটা দিনে দেওয়ার জন্য, যেদিন বৃষ্টি আসার সম্ভাবনা নেই। এবং আপনারা ছাদ ঢালাইয়ের দিন বৃষ্টির জন্য যথেষ্ট পানি প্রোটেক্টেড চট কিংবা পলিথিন, এগুলো আপনারা রেডি রাখবেন। যদি কোনো কারণে বৃষ্টি চলে আসে সেক্ষেত্রে আপনারা যেন যে অংশটা কংক্রিট ঢালাই হয়েছে সেই অংশটা আপনারা ঢেকে দিতে পারেন। ছাদ ঢালাইয়ের সময় যদি বৃষ্টি আসে সেক্ষেত্রে আপনার কংক্রিটের যে সিমেন্টগুলো থাকে সেগুলো অনেকটা চলে যায় এবং ছাদটা অনেকটা অসুন্দর হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন বৃষ্টিটা অ্যাভয়েড করার জন্য অথবা বৃষ্টি সম্পর্কে খুব ভালো প্রস্তুতি নিয়ে রাখার জন্য। পয়েন্ট নাম্বার 3, আপনার যে শাটারিং বা ফর্মওয়ার্কটা তৈরি করা হবে এটা যেন খুবই দক্ষ মানুষ দ্বারা তৈরি করা হয় এবং নিচের যে বাঁশ বা খুঁটিগুলো থাকবে এগুলো একটা থেকে অন্যটার ডিস্টেন্স 2 থেকে 2.5 ফিট দেওয়ার চেষ্টা করবেন। এর বেশি যেন ডিস্টেন্স না দেয় বা দূরত্ব না দেয় একটা থেকে অন্যটার দূরত্ব। এবং বাঁশগুলো যেন খুবই শক্তিশালী এবং খুবই মোটা হয় এবং চেষ্টা করবেন এবং খুব ভালোভাবে লক্ষ্য করবেন যেন এক জায়গায় একাধিক দুর্বল বাঁশ বা চিকন বাঁশ না থাকে। যদি আপনার 2-1টা দুর্বল থাকে বা 2-1টা চিকন থাকে চেষ্টা করবেন ওর মাঝখানে ভালো এবং মোটা বাঁশ দেওয়ার জন্য, যেন আপনার যে শাটারিং বা ফর্মওয়ার্কটা থাকবে এটা যেন খুব শক্তিশালী থাকে। আপনাদের সাপোর্টের প্রতি যদি গ্রাউন্ড ফ্লোরে মাটির উপর হয় সেক্ষেত্রে আপনারা বাঁশের নিচে কাঠ দিয়ে দিবেন, যেন উপরে লোড আসলে এই বাঁশগুলো যেন মাটিতে গেঁথে না যায়। এই জিনিসটা খুব ভালোভাবে আপনারা একটু চেক দিবেন। 4 নাম্বার পয়েন্ট, আপনার বাড়িটি যদি কলামের তৈরি হয় এবং পরবর্তীতে যদি আপনি আরও একতলা করতে চান তাহলে আগে থেকেই ল্যাপিং রাখার জন্য পর্যাপ্ত পরিমাণ রড বের করে রাখবেন এবং মনে রাখবেন কলামের ল্যাপিং যেন সবগুলো এক জায়গায় না হয়। ধরেন আপনার কলামে যদি সর্বনিম্ন 4টি রড থাকে, চেষ্টা করবেন 2টা কলামের রড একটু বেশি বড় রাখার জন্য এবং 2টা কলামের রড একটু ছোটো রাখার জন্য, যেন সবগুলো ল্যাপিং এক জায়গায় না হয়। আপনারা ভুল করেও ছাদ ঢালাইয়ের সময় কলামের গোড়া থেকে রড কাটবেন না, তাহলে ল্যাপিং দিতে আপনাদের প্রবলেম হবে এবং পরবর্তী তলা যেটা করবেন ওটা খুব বেশি টেকসই হবে না, কলামগুলো অনেক দুর্বল হবে। সো এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। 5 নাম্বার পয়েন্ট, ইঞ্জিনিয়ারের ডিজাইন ছাড়া গ্রাম অঞ্চলে যে বাড়িগুলো হয় এমন প্রচুর বাড়ি আমরা সাইট ভিজিট করে দেখেছি,
তারা প্রয়োজনের তুলনায় অলমোস্ট সবাই অনেক বেশি রড ইউজ করে ছাদের মধ্যে। এবং অনেক মিস্ত্রি বা কন্ট্রাক্টর হয়তো মনে করেন যে অনেক বেশি রড ইউজ করলেই বাড়িটা অনেক বেশি সিকিউর বা নিরাপদ হবে। এটা একটা ভুল কনসেপ্ট। আপনি প্রয়োজনের তুলনায় যদি আপনি বেশি লোড ইউজ করেন বা বেশি রড ইউজ করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার বিল্ডিংয়ে একটা ডেড লোড বাড়বে। ডেড লোড বাড়ার কারণে আপনার কোনো উপকার তো হবেই না, বরং আরও বিল্ডিংয়ে কিছুটা ঝুঁকি তৈরি হবে। সেক্ষেত্রে চেষ্টা করবেন যতটুকু রড প্রয়োজন একান্তই শুধুমাত্র ওইটুকুই ব্যবহার করার জন্য। আমি 6 নম্বর পয়েন্টে আপনাদেরকে হচ্ছে সম্ভাব্য একটা হিসাব দেব যে কী পরিমাণ রড আপনার ছাদে লাগবে। 6 নম্বর পয়েন্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। 6 নম্বর পয়েন্ট, আপনার বাড়ির ছাদে বিম ছাড়া শুধু ছাদে কত কেজি রড লাগবে তার একটা সম্ভাব্য হিসাবে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ধরেন আপনার ছাদটা হচ্ছে 1200 স্কোয়ার ফিটের একটা ছাদ। সাধারণত রেসিডেন্সিয়াল যে বাড়িগুলো আছে এখানে প্রতি স্কোয়ার ফিটে হচ্ছে 1.25 কেজি হচ্ছে রড লাগে। সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু এটা হিসাব করে নেবেন। 1200 ইন্টু হচ্ছে আপনি 1.25 কেজি সমান সমান হচ্ছে 1500 কেজি রডের মতো লাগে আপনার। আপনি চাইলে আরও হচ্ছে 100 থেকে 200 কেজি রড এখানে বেশি ব্যবহার করতে পারেন, বাট এর থেকে খুব বেশি রড এখানে ব্যবহার করা ছাদে প্রয়োজন নেই। এর বেশি যদি রড আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে আপনার একদিকে যেমন খরচ বাড়বে, অন্যদিকে ঝুঁকিও বাড়বে। আর চেষ্টা করবেন ছাদে সবসময় হচ্ছে 10 মিলি রডটা ব্যবহার করার জন্য, 8 মিলি ব্যবহার না করাই ভালো। 7 নম্বর পয়েন্ট, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, আপনারা রড বাঁধার পর ছাদ ঢালাই দেওয়ার আগে ক্লিয়ার কভারটা সবচেয়ে গুরুত্ব দিয়ে চেক দিবেন। ক্লিয়ার কভারটা যারা না বোঝেন, ক্লিয়ার কভারটা হচ্ছে আপনাদের রডকে কংক্রিটের ভেতরে প্রপারলি রাখতে হবে, অর্থাৎ আপনাদের রড যেন কোনো দিক থেকে কংক্রিটের বাইরে চলে না আসে। আপনাদের যে বটম জালি এবং হচ্ছে টপ জালিটা আছে এটা চেষ্টা করবেন হচ্ছে আপনাদের 15 মিলিমিটার থেকে 20 মিলিমিটার ক্লিয়ার কভার রাখার জন্য। এবং চারপাশে যে সাইডের দিকে ক্লিয়ার কভারটা রাখবেন, এটা হচ্ছে আপনাদের সাইডের যে কাঠগুলো থাকবে এটা থেকে কমসে কম 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখার চেষ্টা করবেন। কোনো রড যেন আপনাদের হচ্ছে কাঠের সাথে টাচ না করে, এবং এটা কমপক্ষে আপনি 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার রাখবেন। এটা খুব যত্ন সহকারে রাখবেন, নয়তো আপনার বাড়ির সিলিংয়ে থেকে হচ্ছে আপনাদের কংক্রিট 20 বছর বা 30 বছর পর হচ্ছে খুলে খুলে পড়বে। সো এটা যদি না করতে চান আপনার ক্লিয়ার কভারটা অনেক ভালোভাবে চেক দিবেন। এবং আপনারা ছাদের রড হচ্ছে ক্লিয়ার কভার রাখার জন্য হচ্ছে বটম জালিটা সিসি ব্লক ব্যবহার করবেন, এবং টপ জালিটা হচ্ছে রডের চেয়ার যেগুলো আছে ওগুলো চেয়ার ব্যবহার করবেন। 8 নাম্বার পয়েন্ট, আপনারা ছাদ ঢালাই শুরুর আগে ছাদটা খুব ভালোভাবে পরিষ্কার করে দিবেন, অর্থাৎ ছাদে যেন কোনো ধরনের তার জাতীয় জিনিস না থাকে অথবা পাতা জাতীয় বা ময়লা জাতীয় কোনো ধরনের জিনিস না থাকে, এটা খুব ভালোভাবে পরিষ্কার করে দেবেন। এবং কংক্রিট ঢালার আগে হচ্ছে আপনারা পুরো ছাদটা হচ্ছে পানি দিয়ে ভালোভাবে ভিজিয়ে নেবেন, যেন আপনাদের কংক্রিট থেকে কোনো ধরনের পানি হচ্ছে আপনাদের কাঠ বা ফর্মওয়ার্ক যেগুলো আছে এগুলো পানি শোষণ না করে। এবং খুব ভালোভাবে হচ্ছে লক্ষ্য করবেন যেন পুরো শাটারিংয়ের বা পুরো ফর্মওয়ার্কের মধ্যে কোনো ছিদ্র না থাকে, অর্থাৎ যদি ছিদ্র থাকে তাহলে হচ্ছে আপনি কংক্রিট ঢালার পরে হচ্ছে কংক্রিট থেকে সিমেন্ট এবং হচ্ছে পানিগুলো হচ্ছে ওখান দিয়ে নিচে পড়ে যাবে, তাহলে হচ্ছে আপনাদের ওখানে একটা হানিকম দেখা দিবে এবং কংক্রিটের শক্তি কমে যাবে, আপনার খুব ভালো একটা ছাদ পাবেন না আপনি। সেক্ষেত্রে আপনি এটা খুব ভালোভাবে একটু লক্ষ্য করবেন। 9 নাম্বার পয়েন্ট, আপনার ছাদের যে শাটারিং বা ফর্মওয়ার্কটা তৈরি করা হবে এটা খুব যেন ভালোভাবে লেভেলটা ঠিক করা হয়, এবং ছাদ ঢালাইয়ের পরে যেন কখনো বৃষ্টি আসলে আপনার ছাদে কখনো পানি না জমে থাকে, এটা খুব ভালোভাবে হচ্ছে লক্ষ্য করে তারপরে ছাদের লেভেলটা ঠিক করতে হবে। এবং ছাদের থিকনেস একই রেখে হচ্ছে আপনার ছাদের ঢালাই কাজ শেষ করতে হবে। এবং ছাদের শাটারিং বা লেভেল তৈরি করার সময় কলামের সাথে আপনারা হচ্ছে স্কচ টেপ কিংবা হচ্ছে আপনি তার দিয়ে হচ্ছে একটা চিহ্ন রাখবেন। ছাদ ঢালাই দেওয়ার সময় বারবার হচ্ছে আপনার ছাদের লেভেল ঠিক আছে কিনা এই জিনিসটা হচ্ছে আপনারা একটু বারবার একটু চেক দেওয়ার চেষ্টা করবেন। 10 নম্বর পয়েন্ট, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, আপনারা ছাদ ঢালাই দেওয়ার জন্য যে কংক্রিটটা তৈরি করবেন এটা হচ্ছে 1-1.5-3 অনুপাতে তৈরি করার চেষ্টা করবেন, অর্থাৎ 1 ব্যাগ হচ্ছে সিমেন্ট, 1.5 ব্যাগ বালি এবং হচ্ছে 3 ব্যাগ খোয়া দিয়ে এই কংক্রিটটা তৈরি করবেন। কংক্রিট তৈরিতে যেন আপনার পানির পরিমাণ বেশি না হয়, পানির পরিমাণ বেশি হলে সেক্ষেত্রে আপনার কংক্রিটের শক্তি কমে যাবে। চেষ্টা করবেন 1 ব্যাগ সিমেন্টের যে কংক্রিটটা তৈরি হবে এখানে হচ্ছে 20 থেকে 30 লিটার পানি ব্যবহার করার জন্য, উত্তম হয় 25 লিটার পানি দিয়ে তৈরি করলে। কংক্রিট বেশি উঁচু বা মাথার উপর থেকে ফেলা যাবে না, যতটুকু সম্ভব কড়াই নিচু করে তারপর ঢালতে হবে। ভাইব্রেটর নজেল দিয়ে কংক্রিটের বয়স দূর করতে হবে, তবে এক জায়গায় বেশিক্ষণ নজেল ধরে রাখা যাবে না। চেষ্টা করবেন 20 থেকে 25 সেকেন্ড রাখার জন্য এক জায়গায়, এবং এক জায়গায় বেশিক্ষণ ধরে রাখলে হচ্ছে আপনাদের কংক্রিটে সেগ্রিগেশন দেখা দিতে পারে। সেগ্রিগেশন জিনিসটা যারা না বুঝেন, সেগ্রিগেশন হচ্ছে
কংক্রিটের ভারী পদার্থগুলো নিচে চলে যায় এবং হালকা পদার্থগুলো উপরে চলে আসে, অর্থাৎ খোয়া বা পাথর হচ্ছে নিচে চলে যাবে এবং সিমেন্ট আর বালি উপরে চলে আসবে। যদি এরকম সেগ্রিগেশন হয় সেক্ষেত্রে আপনার কংক্রিটের শক্তি কমে যাবে এবং আপনার ছাদটা দুর্বল হবে। সো এই জিনিসটা আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করবেন। 11 নম্বর পয়েন্ট, আমরা যেখানে ছাদ ঢালাই করব তার চারপাশে যদি কোনো পুরাতন বিল্ডিং থাকে, আমরা ওই পাশটা হচ্ছে সম্পূর্ণ পাটের একটা চর দিয়ে হচ্ছে আমরা ঘিরে রাখবো, যেন আমরা কংক্রিট ঢালার সময় কংক্রিটের কোনো মশলা দিয়ে তাদের পুরাতন বিল্ডিংটা নষ্ট না হয়। এই জিনিসটা আমরা একটু মনোযোগের সাথে হচ্ছে খেয়াল করব। এবং ছাদ ঢালাইয়ের ফিনিশিংয়ের কাজ শেষ হলে তখন আমরা চেষ্টা করব হচ্ছে এটা পলিথিন বা চর দিয়ে হচ্ছে ওই যে কাজটা শেষ হয়েছে ওইটুকু ঢেকে রাখার জন্য। কারণ সিমেন্ট থেকে হচ্ছে একটা তাপ সৃষ্টি করে এবং ওই তাপের কারণ হচ্ছে কংক্রিটের যে পানিটা থাকে সেটা বাষ্পীভূত হয়ে হচ্ছে উড়ে যাওয়ার চেষ্টা করে। যদি আমরা ওটা একটু ঢেকে দিতে পারি তাহলে হচ্ছে কংক্রিটের শক্তিটা অনেক বেশি পাবে। 12 নম্বর পয়েন্ট, সবশেষ পয়েন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনাদের ছাদ ঢালাই করা শেষ হলে 10 ঘন্টা পর থেকে কিউরিংটা শুরু করবেন। অর্থাৎ আপনারা 1:7 অথবা 1:8 হচ্ছে অনুপাতের সিমেন্ট বালি মশলা দিয়ে চারপাশটা হচ্ছে ঘেরাও করবেন। ঘেরা করার পর হচ্ছে আপনারা ওটা পানি দিয়ে ভরে দিবেন। এই কিউরিংটা আপনারা চেষ্টা করবেন হচ্ছে 21 থেকে 28 দিন রাখার জন্য। এবং এই 21 থেকে 28 দিন হচ্ছে আপনারা ছাদের উপর কোনো ধরনের ভারী কাজ করবেন না। এবং হচ্ছে আপনারা মিস্ত্রিকে কোনোভাবেই 21 থেকে 28 দিনের মধ্যে নিচে যে শাটারিংটা করবেন বা ফর্মওয়ার্কটা করবেন এটা কোনোভাবেই খুলতে দেবেন না। আপনারা শুরুতেই হচ্ছে মিস্ত্রির সাথে চুক্তি করে নেবেন, কমপক্ষে হচ্ছে 21 থেকে 28 দিন শাটারিং রাখবেন এবং কিউরিং রাখবেন এবং ওইখানে হচ্ছে কাজ বন্ধ রাখবেন। বাই দ্য ওয়ে, আপনাদের জন্য একটি সুখবর আছে। যারা আর্কিটেক্ট বা সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন বা শেষ করেছেন তাদের জন্য আমরা একটি বিশেষ কোর্স চালু করেছি। আমাদের এই কোর্সটি করলে আপনি একজন দক্ষ সাইট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবেন এবং যে কোনো কনসালটেন্সি ফার্মে ভালো বেতনে দক্ষতার সাথে আর্কিটেক্ট ডিজাইন, স্ট্রাকচারাল ডিজাইন সহ যে কোনো কনস্ট্রাকশন কাজ করতে পারবেন। আমাদের এই কোর্সে আপনাকে বেসিক টু অ্যাডভান্স করে গড়ে তুলব। আমরা আপনাদেরকে যা যা শেখাবো তা হচ্ছে অটোক্যাড, 2D, SketchUp, 3D, 3ds Max, 3D, রেন্ডারিং, এস্টিমেট, ম্যানুয়াল অ্যান্ড এক্সেল শিট, স্ট্রাকচারাল ডিজাইন, ম্যানুয়াল অ্যান্ড এক্সেল শিট, স্টার্ট প্রো, ইট্যাপস, লুমিয়ন সহ আর্কিটেক্ট ডিজাইনের খুঁটিনাটি এবং কনস্ট্রাকশন কাজে AI এর ব্যবহার। বাই দ্য ওয়ে, আপনাদের জন্য আরও একটি সুখবর হচ্ছে আমাদের কাছে কোর্স করার পর যারা আগ্রহ নিয়ে কাজ শিখতে পারবেন তাদেরকে আমাদের নিজস্ব কনসালটেন্সি ফার্মে জব দেওয়া হবে।